লায়ন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান লাবলু। আমি ফরিদপুরেরই ছেলে, ফরিদপুরেই থাকি, গভর্নমেন্ট হাউজিং এস্টেটে থাকি। আমি গভর্নমেন্ট হাউজিং এস্টেটের দীর্ঘ সময় সেক্রেটারি ছিলাম। আমাদের নিজের হাতে গড়া লায়ন্স ক্লাব অফ ফরিদপুর সিটির আমি প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, এখন ওখানকার ডিরেক্টর আছি। আমি ফরিদপুর লায়ন্স চক্ষু হসপিটালের অন্যতম একজন ডিরেক্টর। আমি লায়ন্স ইন্টারন্যাশনালের জোন চেয়ারপারসন, ডিস্ট্রিক্ট 315A1-এর ঢাকাতে, সেটার সাথেও আমি জড়িত আছি। বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে আমি জড়িত। কেউ ব্যবসায়ী হতে চায় কিন্তু ব্যবসায়ী হতে পারে না, সেসব দিকে তার হয়ে ওঠে না, কারণ সে চেষ্টা করে না, তার অধ্যবসায় নাই, সে চিন্তা করে না। ব্যবসা একটা পবিত্র জিনিস। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ব্যবসা করতেন, ব্যবসা হালাল। আমরা অনেকেই চাকরি বাকরি করে, চাকরি বাকরিটা একেবারে সীমিত, লিমিটেডের ভিতরে চলতে হয়। আর ব্যবসা উড়ন্ত। ব্যবসায়ীদের কাছে ব্যবসা করে হালালভাবে টাকা পয়সা কামাই করে প্রচুর টাকা থাকে, ইচ্ছা করলে রিল্যাক্স করতে পারতেছে, ঘুরতে পারতেছে, টাকা খরচ করতে পারতেছে, দান খয়রাত করতে পারতেছে, বিভিন্ন সামাজিক জায়গায় টাকা পয়সা ব্যয় করতে পারতেছে, কিন্তু একজন চাকরিজীবীর পক্ষে সম্ভব নয়। আমরা কয়েকজন মিলে একটি উদ্যোগ নিয়ে ফরিদপুরে একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি ফরিদপুর হাউজিং এস্টেটের ভিতরে। আমি হার্ট ফাউন্ডেশন সহ বিভিন্ন জায়গা যত সামাজিক সংগঠন বা সেবামূলক প্রতিষ্ঠান আছে, আমি প্রত্যেকটার সাথেই কোনো না কোনোভাবে নিজেকে জড়িয়ে রেখেছি এই সামাজিক কর্মকাণ্ডর পরিধি বাড়ানোর জন্য এবং সবাইকে বোঝানোর জন্য যে আমরা যারা কর্মকাণ্ড করে থাকি এর পাশাপাশি কিছু করা সম্ভব। এই দুস্থ সমাজের জন্য, এই অবহেলিত সমাজের জন্য চেষ্টা করলেই সেটা সম্ভব। আপনি আমি যদি চেষ্টা করি তাহলে এই সমাজকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারবো, সমাজকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো। আজকে ইয়াং জেনারেশন যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, মাদকের তাড়নায় বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডর সাথে জড়িয়ে পড়ছে, এটার থেকে আমাদেরকে তুলে আনতে হবে। এদেরকে বোঝাতে হবে, এদেরকে মানুষ করতে হবে, মানুষের মতো মানুষ করে এদেরকে দাঁড়া করাইতে হবে, যাতে এই দেশটাকে, এই সমাজটাকে তারা একদিন নেতৃত্ব দিতে পারেন। সমাজ আস্তে আস্তে কলুষিত হয়ে যাচ্ছে, এই সমাজের মানুষ কেমন যেন সবাই বেপরোয়া হয়ে যাচ্ছে, এটার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। তো অনেকেই হয়তো আমার এই কথাটুকু শুনলেন, অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, অনেকে আমাকে পছন্দ করবেন, অনেকে পছন্দ করবেন না। তো আমি যে কথাগুলো বললাম আজকে এই সমাজের জন্য, আমার জন্য, ব্যক্তির জন্য, সবার জন্য, যারা ইয়াং জেনারেশন আসছে, যারা আস্তে আস্তে বেড়ে উঠছে, আমি এদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই সমাজেরই একটা অংশ। আপনারা বড় হবেন, ভালোভাবে পড়াশোনা করবেন, মাদকের ছোবল থেকে দূরে থাকবেন, সমাজকে গড়ার জন্য, দেশকে গড়ার জন্য, দেশের হাল ধরার জন্য আপনি আপনার সর্বোচ্চ মেধা দিয়ে কাজ করবেন। আমরা অনেক কষ্ট করেছি, কষ্ট করে মেধা খাটিয়ে আজকে এই পর্যন্ত এসেছি। আমাদের মেধা ক্ষয় হয়েছে, একটা সময় যায় আমাদের মেধায় কাজ করবে না, তখন এই ইয়াং জেনারেশনের মেধাটাই কাজে লাগবে দেশের জন্য সবচাইতে বেশি। আমি বলবো যারা এই সমাজের আছেন, যারা আমাদের মুরব্বী আছেন, যারা সমাজ নেতৃত্ব দিয়ে থাকেন, তাদেরকেও বলবো যে আপনারা আমাদের এই সমাজকে ঘুরিয়ে দেন, আমাদের এই সমাজের হালটাকে আপনারা ইয়াং জেনারেশনের উপরে বোঝার চেষ্টা করাই দেন, যে তাদেরকে এই সমাজের দায়িত্ব একদিন নিতে হবে, এ দেশের দায়িত্ব একদিন নিতে হবে, এ দেশকে তারাই গড়বে। দেখুন, আমি যখন ব্যবসা শুরু করি, আমার জীবনের একটা ব্যবসার ঘটনা বলি। আমি সর্বপ্রথম ঢাকাতে গেলাম, আমার মনে পড়ে আমি 53,000 টাকা নিয়ে আমি ঢাকাতে গিয়েছিলাম। তো তখন 53,000 টাকা দিয়ে আমি ইলেকট্রনিক্সের ব্যবসা করব, টিভি ফ্রিজের ব্যবসা করব, এইটা আমার কাছে ছিল একটা স্বপ্ন। তো যখন ব্যবসা শুরু করলাম, যখন ঢাকা থেকে মাল নিয়ে আসলাম, ব্যবসা শুরু করলাম, অনেক সময় হতাশাগ্রস্ত লাগতো, হতাশ হয়ে পড়তাম, কিন্তু কখনো ভেঙে পড়িনি। অনেক সময় টাকা থাকে না, অনেকে চিন্তা করে টাকা নাই, পয়সা নাই, কি করব।
এই যে মানুষের যে একটা হতাশা, এই হতাশাটাই কিন্তু মানুষকে আস্তে আস্তে শেষ করে দেয়। কিন্তু হতাশ হওয়া যাবে না, চেষ্টা করতে হবে, মেধা খাটাইতে হবে। মেধা খাটাইলে আপনি আস্তে আস্তে উপরের দিক যাইতে পারেন। কারণ ব্যবসা তো আপনি যখন ব্যবসা করবেন, ব্যবসা আপনাকে আপনার কাছে ধরা দিবে, আপনি ব্যবসার কাছে ধরা দিবেন না। তো যারা এই যে এখন দেখি নতুন নতুন উদ্যোক্তা আছে, আমার কাছে ভালো লাগে। অনেকেই দেখি এই যে স্ট্রিট ফুডের ব্যবসা করে, অনেকে অনলাইনে ব্যবসা করতেছে। এটা গুড, খুবই ভালো, নিঃসন্দেহে ভালো যে তারা উদ্যোগ নিচ্ছে, চেষ্টা করতেছে। তো চেষ্টা করতে হবে, চেষ্টা করলে তো সাফল্য আসবে, ভেঙে পড়লে চলবে না। গল্পটা বলতেছিলাম যে আমি যখন শুরু করলাম তখন আমি প্রথম একটু হতাশাগ্রস্ত হয়েছিলাম যে আমি আসলে এত অল্প টাকায় ব্যবসা করতে পারবো কিনা, ব্যবসা আমার পক্ষে সম্ভব হবে কিনা, বিভিন্ন চিন্তার থেকে তখন মাঝে মাঝে হতাশ হইতাম। কিন্তু রাত্রে যখন বাসায় যাইতাম, শুইতাম, ঘুমের ঘরে বা শুয়ে শুয়ে চিন্তা করতাম যে না, এটা কীভাবে আমি কাভারেজ দিতে পারবো। তো আল্লাহ চাইতো, আমি আল্লাহকে ডাকতাম, আল্লাহ সবসময় সহযোগিতা করতো। আজকে আল্লাহর পাশে ছিল বিদায়, বাবা মার দোয়া ছিল দেখে আজকে এই পর্যন্ত আসছি। আমার পরিবার থেকেও আমাকে অনেকে হেল্প করছে, আমার ওয়াইফ আমাকে সবসময় সহযোগিতা করছে, সাহস জুগাইছে যে না, তুমি পারবা, তোমার পক্ষে সম্ভব, কারণ তোমার ভিতরে সে ধরনের কোয়ালিটি আছে। আমার ভাইরা আমাকে সাহস দিচ্ছে সবসময়, বোনেরা সাহস দিচ্ছে সবসময় যে না, ঠিক আছে, তুমি পারবা, যেহেতু আমাদের পরিবারে কোনো ব্যবসায়ী নেই, তুমি পারবা, তুমি চেষ্টা করলে তোমার দ্বারা সম্ভব, কারণ তোমার সেই মেধা আছে ব্যবসা করার মতো। তা আমার পরিবারে আসলে আমিই ব্যবসায়ী ছিলাম, অন্য কেউ ব্যবসায়ী ছিল না। এখন রিসেন্ট দ্যাট আমার আরেকটা ভাই ব্যবসা করে, আমার বড় ভাইও ব্যবসা করতো, সে এখন রিটায়ার্ড করছে, ব্যবসার ভিতরে নাই। এখন আমরা দুই ভাই ব্যবসা করতেছি। আলিপুরেই আমাদের শোরুম আছে টিভি ফ্রিজের, আমার ফার্নিচারের একটা ফ্যাক্টরি আছে। আমি যখন ফার্নিচারের ফ্যাক্টরিটা দিলাম, মজার বিষয় হলো, তখন আমি যখন শুরু করলাম তখন মানুষ সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতো যে কি ফার্নিচারের ব্যবসা করতে পারবে, এর দ্বারা কি সম্ভব। তা আমি বললাম যে আমার দ্বারা সম্ভব। আমি খুবই 10,000 টাকা পুঁজি দিয়ে আমি ফার্নিচারের ব্যবসা শুরু করি। আল্লাহ চাইতে আমি 14 সাল থেকে আমি একটা ফ্যাক্টরি করছি ফার্নিচারের, এখন অনেক বড়, ফার্নিচারের ব্যবসার পরিধিও অনেক বড়। তো আল্লাহ চাইতো, এই যে চেষ্টা ছিল বিধায়িত আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি। চেষ্টা না থাকলে তো এটা সম্ভব হতো না। তো যারা এই যে নতুন উদ্যোক্তা হচ্ছে, নতুন যারা ব্যবসা করবে, আমি তাদেরকে বলবো যে ভাই, তোমরা চেষ্টা করো, চেষ্টা করলে সাফল্য আসবেই। হতাশ হওয়ার কোনো কারণই নাই, হতাশ হওয়া যাবে না। আমাদের দেশে দেখেন যে একটা সিচুয়েশন গেল 2020 সালে, যে সারা পৃথিবীতেই এই যে করোনাকালীন যে একটা ভয়াবহতা, তখন তো আমরা অনেকেই হতাশ ছিলাম, আমরা চলতে পারতাম না। আমার অনেক স্টাফ, তাদেরকে চালাইতে হইতো। আমি আমার বাড়ি ভাড়া উঠে উঠে আমার স্টাফদের বেতন দিতাম। আমার অনেকগুলো শোরুম, সেই শোরুমের ঘর মালিকদের ঘরের ভাড়া দেওয়া লাগতো। তারপরেও এই যে সামাজিক সংগঠন, একমাত্র আমি ছিলাম আমার ক্লাবের থেকে, লায়ন্স ক্লাব থেকে, আমার ক্লাবের প্রেসিডেন্ট ছিল, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট লায়ন মহসিন শরীফ, তারপরে আমার ক্লাবের উপদেষ্টা লায়ন ইঞ্জিনিয়ার শামসুল আলম। আমরা যেভাবে করোনাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছি, আমাদের পরিবার আমাদেরকে অ্যাকসেপ্ট করতে ছিল না যে আমরা সারাদিন বাইরে কাজ করতাম, সামাজিক বিভিন্ন সহযোগিতা করতাম, মানুষের খাবার নাই, খাবার পৌঁছে দিতাম, মাস্ক, স্যানিটাইজেশন, বিভিন্ন, তারপরে আপনার এই যে অক্সিজেন, কত বড় একটা প্যান্ডামিক সিচুয়েশন গেছে, তখনও কিন্তু আমরা নিরলসভাবে কাজ করছি। আল্লাহ চাইতে আমরা সবাই সুস্থ ছিলাম ওই মুহূর্তে, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছে, কারণ আল্লাহ দেখছে যে এরা তো মানব জাতির জন্য করতেছে, তাই না? তো আমরা চেষ্টা করেছি। এই সমস্ত এই ঘটনার থেকেই কিন্তু মানুষ আস্তে আস্তে চেষ্টা করে যে কিভাবে আসলে আমি ওনার কথা শুনলাম, ওনাকে দেখলাম উনি কিভাবে কাজ করতেছে, উনি যদি পারে তাহলে আমি পারবো না কেন। পারাটা কোনো অলৌকিক কোনো বিষয় না, পারাটা নিজের ইচ্ছা, নিজের মেধা, নিজের শক্তি, নিজের সাহস, এটা থাকলেই সমস্ত কিছু জয় করা সম্ভব। পৃথিবীতে যারা জয় করেছে তারা কোনো কিছুই নিয়ে আসে নাই, তারা চেষ্টা করেই জয় করেছে। আজকে সারা পৃথিবীতে বড় বড় ব্যবসায়ী আছে, তারা কি কোটি কোটি টাকা শুরুর থেকে নিয়ে বসে কি কোটি কোটি টাকার মালিক হয়েছে, মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়েছে? চেষ্টা করেছে, চেষ্টা করে আজকে এই পর্যন্ত এসেছে। তো যারা নতুন ইয়াং জেনারেশন যারা আছে, আমি তাদেরকে বলবো যে তারা চেষ্টা করুক, পড়াশোনার পাশাপাশি এখন থেকেই চেষ্টা করতে হবে, আমার লক্ষ্য ঠিক রাখতে হবে, আমি কোথায় যাব সেটাকে চেষ্টা করতে হবে। এখন আমি যদি মনে করি পড়াশোনা করছি, আমি ভালো চাকরি পাবো না, আমি ভালো ব্যবসা করতে পারবো না, তাহলে আমি কি করি, বাপ মার কিছু জায়গা জমি আছে সেটা বিক্রি করে আমি এখন বিদেশে চলে যাই।
আরে ভাই বিদেশে গেলে কী হবে? আমি তো বিভিন্ন দেশে গেছি, বিভিন্ন রাষ্ট্রে গেছি, আমি দেখেছি যে বাংলাদেশি ছেলেরা কি করে, বাংলাদেশি মেয়েরা কি করে, তাদের কি কষ্ট, তাদের কি জীবনযাপন, কত কষ্ট করে রাস্তা ঝাড় দিচ্ছে, রান্না করতেছে, মানুষের বাড়িতে কাজ করতেছে। তা আমি যদি বিদেশে যাই একটা কাজ করে দিতে পারি, তাহলে সেই কাজটা আমার দেশে করলে অসুবিধার কি? কাজ তো ভাই কোনো কিছু ছোট না। আমি আমার শোরুমে আমার কত স্টাফ, ঠিক আছে, আমিও তো মাঝে মাঝে ঘর ঝাড় দিচ্ছি। তাতে কী হয়েছে? আমার কি মান সম্মান চলে যাচ্ছে? আমার কি ইজ্জত চলে যাচ্ছে? যাচ্ছে না, কারণ কাজটা তো আমার নিজে। আমি নিজে যদি করতে পারি, তাহলে আমি যখন করব, আমারটা দেখে আরেকজন করবে। আমি যখন কাজ করতে যাব, তখন আমার স্টাফ আগায় আসবে যে বস করতেছে, তাহলে আমি পারবো না কেন? বসকে থামাই, আমি করি, এইটাই নিয়ম। তো ভাই কাজকে ছোট করে দেখা যাবে না, কাজকে অলওয়েজ বড় করতে হবে। মানুষের চেষ্টা থাকতে হবে, চেষ্টা থাকলে, অধ্যবসায় থাকলে পরে তার সাফল্য একদিন আসবে, আসতেই হবে, আসতেই হবে। আল্লাহ পাক বলছে তুমি চেষ্টা করো, আমি তো আসছি। তা আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করি না, আমরা হতাশ হয়ে যাই। হতাশ হওয়া যাবে না ভাই, কোনো মূল্যেই হতাশ হওয়া যাবে না। হতাশ হলেন কি আপনি ঠকে গেলেন। সামাজিক সংগঠনের সাথে আমরা জড়িত থাকি না। অনেকে বলে আমরা এই যে ব্যবসা বাণিজ্য করি, আমার ওয়াইফ বলে যে তুমি তো এত টাকা পয়সা ইনকাম করো, তো সেই টাকা পয়সা তো তুমি বিভিন্ন মানুষের সাথে খরচ করো, বিভিন্ন জায়গায় খরচ করো, বিভিন্ন প্রতিষ্ঠানে দাও, বিভিন্ন বাচ্চা কাচ্চারে মানুষ করো। আমি অনেক বাচ্চা কাচ্চারে পড়াই, অনেক এতিমখানায় বাচ্চাদেরকে পড়াচ্ছি, নিজে চেষ্টা করতেছি। যেহেতু আমার একটাই সন্তান, সে হয়তো একদিন পড়াশোনা করে বড় হবে, আমি চেষ্টা করতেছি আমার সমাজ, আমার পরিবার, আমাকে যারা ফলো করবে তারা যাতে এই জিনিসটা শিখে। এবং এই যে একটা জিনিস, ব্যবসা এবং সামাজিকতা, দুইটাই কিন্তু সম্পৃক্ত টাকার সাথে। আপনি যদি ব্যবসা করে টাকা উপার্জন না করতে পারেন, তাহলে আপনি সামাজিকভাবে টাকা খরচ করতে পারবেন না, আপনি সমাজের পাশে দাঁড়াইতে পারবেন না। সমাজ থেকে আপনাকে একসময় বিচ্যুত হতে হবে। আপনি যে টাকাটা ইনকাম করতেছেন, আপনি সেই টাকার থেকে একটা অংশ আপনি সমাজের পিছে খরচ করেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। টাকা না হলে আপনি সমাজের জন্য কিছু করতে পারবেন না, সমাজ না থাকলে আপনি আপনার নিজের জন্য কিছু করতে পারবেন না। কারণ সমাজের মানুষ যদি আপনার কাছে না আসে, তাহলে আপনি কিভাবে করবেন? আপনি তো একাকিত্ব বোধ করবেন একটা সময় যায়। এর জন্য টাকার খুবই দরকার, টাকার খুবই প্রয়োজন। টাকাটা হালালভাবে ইনকাম করতে হলে ব্যবসাটাই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে, যে না, ব্যবসা করে আমি টাকা ইনকাম করব, ব্যবসার লভ্যাংশ থেকে আমি সমাজের জন্য কাজ করব, গরিব দুঃখীর জন্য কাজ করব, মানুষের যারা আজকে অবহেলিত আছে তাদের জন্য কাজ করব। আমরা তো অনেক চেষ্টা করি। এই যে কিছুদিন আগেও কয়েকটা বাচ্চারা ভর্তি করে দিছি, ফ্রি ভর্তি করছি। ডায়াবেটিসে একটা মেয়েকে ভর্তি করে দিলাম, প্রায় 20 লক্ষ টাকা তার ভর্তি হইতে লাগবে, সেটাকে আমরা ফ্রি করাই দিছি। আমরা চেষ্টা করছি, এটা তো সমাজের জন্য করছি। ওই বাচ্চাটা যেদিন বড় হবে, যেদিন ডাক্তার হবে, সেদিন তো একদিন বলবে যে না, লাবলু সাহেব আমার জন্য কিছু করছে, আমি তার প্রতি কৃতজ্ঞ। তো এই যে এইভাবেই তো সমাজটাকে পরিবর্তন করতে হবে। সমাজের পরিবর্তন করতে হলে সমাজকেও যেমন প্রয়োজন, আপনার নিজেকেও তেমন প্রয়োজন। আপনি নিজে স্টাবলিশড হবেন, সমাজকে স্টাবলিশড করার চেষ্টা করবেন। দুটোই পরিপূর্ণ, দুটোর সাথে দুটোর সম্পর্ক পরিপক্তভাবে এটা করতে হবে। তাইলে আমরা সমাজকে পরিবর্তন করতে পারবো, নিজেকে পরিবর্তন করতে পারবো। নিজেকে কখনোই হতাশ হওয়া যাবে না। আমি পারবো, এইটাই চেষ্টা করতে হবে। আমি পারবো, আমি জিতবো, আমিই সফল হব, এইটাই হোক আমাদের উদ্দেশ্য। অনেক কিছু বুকের ভিতরে আসছে, কিন্তু বলতে পারি না। এখন কার কাছে বলবো? দেখা গেলো যার উদ্দেশ্যে বলবো সে যদি না বুঝে, তাহলে তার আমার বইলে কোনো লাভ নাই, তাই না? তাকে বুঝতে হবে। এখন চাওয়া পাওয়া থাকবেই। বাবা মার দোয়া ছিল, দেখে তো আজকে এই পর্যন্ত আসতে পারছি। আমার পরিবারটা খুবই একটা সুন্দর পরিবার। আমার ভাই বোন, আমার যারা আত্মীয় স্বজন আছে, দেশ বিদেশে বিভিন্ন জায়গায় তারা বসবাস করে। আমার তো অনেক চাহিদা থাকে, অনেক কিছু বলার থাকে, অনেক আকাঙ্ক্ষা থাকে। হ্যাঁ, আজকে যদি আমার একটা ছেলে সন্তান থাকতো, আজকে আমার এত বড় ব্যবসা হয়তো সে একদিন হাল ধরতো, সে ধরতে পারতো, তাই না? আমার একটা মেয়ে কন্যা সন্তান, হয়তো সে একদিন প্রকৃতির নিয়মেই সে চলে যাবে একদিন পরের বাড়িতে, এটাই তো নিয়ম। আমার ওয়াইফ একা হয়ে যাবে, আমি একা হয়ে যাব। তখন এই যে পরবর্তী যে জীবনটা, সেই জীবনটা কিভাবে পার করব, তো এই আকাঙ্ক্ষা তো ভিতরে থাকেই। এখন আকাঙ্ক্ষার কথা কাকে বলবো? আল্লাহকে বলতে হবে, আল্লাহ ছাড়া তো আর কারো কাছে বলার নাই। এইটাই নিয়ম। তো আকাঙ্ক্ষা থাকবে, এটাই স্বাভাবিক। অনেকেরই অনেক আকাঙ্ক্ষা থাকে, কিন্তু সেটা মনের অজান্তেই সেটাকে পূরণ করতে হবে কোনো না কোনোভাবে। কষ্ট থাকবে, দুঃখ থাকবে, বেদনা থাকবে, এর পাশাপাশি ভালোবাসা দিয়ে সব কিছুকে অর্জন করতে হবে। ভালোবাসা দিয়ে ওই পিছের সমস্ত কিছুকে ভুলে যেতে হবে। তবে যেহেতু আমরা চেষ্টা করতেছি যে সবাই সবাই যার যার ক্ষেত্রে ব্যস্ত, সবাই চাচ্ছি নিজেদেরকে ইস্টাবলিশড করার জন্য। তো আমরা যেমন ইস্টাবলিশড হব, আমাদের পরিবারকে ইস্টাবলিশড করব, আমরা এই সমাজকে ইস্টাবলিশড করব।
অনেক কথাই ছিল, আরেকদিন হয়তো বলবো, অনেকে শুনতে পারবে। একদিনে হয়তো এত লং ভিডিও অনেকে নাও দেখতে পারে, যে লাবলুর প্রতি বিরক্ত বোধ হয়ে যেতে পারে। তো যাই হোক, অসুবিধা নেই। আজকে যতটুকু বললাম, আশা করি আমার কথাটা হয়তো অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। আমরা চেষ্টা করব। আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, এক্সট্রিমলি সরি। সেটা আমি আজকে যেখানে দাঁড়িয়ে সাক্ষাৎকারটা দিলাম, আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পারতেছেন কোথায় আমি আছি। আমি আছি আমাদের ফরিদপুরের গর্ব, ফরিদপুরের অহংকার, পল্লীকবি জসীমউদ্দিনের বাড়িতে। আমাদের গর্ব করার মতো একটা ব্যক্তি, যার হাজারো গল্প, হাজারো কবিতা সারা পৃথিবীতেই অনেকে জানে। আজকে যেহেতু ওনাকে নিয়ে বলতে চাচ্ছি, সেহেতু এই কথাটাই বলবো যে আমরা এই যে ফরিদপুরে যারা আছে, ফরিদপুরের যারা নেতৃত্ব স্থানীয় আছেন যারা, বা এই যে প্রশাসন আছে, আজকে দেখেন আমরা অনেক জায়গা যাই, অনেক জেলায় যাই, অনেক কবিদের বাড়িতে আমরা গিয়েছি। বিশেষ করে ছোটোবেলা যখন পড়াশোনা করতাম, পিকনিকে যেতাম। তো সেই সমস্ত কবিদের বাড়িতে গেলে পরে, বা কবিদের আঙ্গিনায় গেলে পরে, যে যে ধরনের এই বোঝা যায় যে এত সুন্দর পরিপাটি করে রাখা, এত সুন্দর করে সাজানো গুছানো একটা লোক বাইরের থেকে এসে যাতে গর্ব করতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের এই পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িটা আসলেই অবহেলিত। আমরা চেষ্টা করব যে এই কবি সাহেবের এই আঙ্গিনাকে আরও কীভাবে সুন্দর করে সাজানো যায়। পল্লী কবির যে মেলাটা হতো প্রতি বৎসর, জসীম পল্লী মেলা, সেটাকে আবার কিভাবে চালু করা যায়, কিভাবে পল্লী কবির সাথে মানুষের সম্পৃক্ততা বাড়ানো যায়, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, সবাই যদি উদ্যোগী হই, তাহলে এটা সম্ভব। অনেকে আমাকে প্রশ্ন করে যে আমি কেন সমাজসেবার সাথে জড়িত হলাম। সমাজসেবা তো সবার পক্ষে করা সম্ভব না। বেশিরভাগ মানুষ মনে করে যারা রাজনীতিবিদ, রাজনীতি করেন, এরাই মনে হয় সমাজসেবার সাথে জড়িত, এরাই মনে হয় সমাজসেবাটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। আসলে বিষয়টা সেটা না। আপনি যখন সমাজসেবার সাথে জড়িত হতে চাবেন বা জড়িত হবেন, এটা আপনার হৃদয় থেকে আসতে হবে। এটা সবাই পারবে না, এটা সবার দ্বারা সম্ভব না। কারণ আপনার হৃদয় যখন কোমল হবে, তখন দেখবেন যে সমাজের সমস্ত অবহেলিত জিনিস আপনার হৃদয়ে ধারণ করতেছে। যখন আপনার হৃদয়ে ধারণ করবে, তখন আপনি চেষ্টা করবেন এই সমাজের জন্য কিছু করার দরকার, করাটা খুবই জরুরি। এইভাবেই সমাজসেবার সাথে জড়িত হয়ে গেছি ছোটোবেলার থেকেই। এর জন্য পরিবার থেকেও অনেক বকাঝকা শুনতে হয়েছে। ভাই ব্রাদাররা এখনও বলে যে এই যে বিভিন্ন সংগঠন, বিভিন্ন সমাজের যে কাজ করি, এইগুলো এখন কমাই দিতে হবে, এগুলো না কমাইলে সংসারে সময় দেওয়া যায় না। ওয়াইফ তো সবসময় চিল্লাফাল্লা করে এইটা নিয়ে, যে এত বেশি সময় দেই, বিশেষ করে সমাজসেবার পিছনে পরিবারকে সময় দেওয়া হয় কম। মেয়েটাও প্রচুরই করে যে বাবা তুমি এত সময় দাও, পরিবারকে সময় দাও কম। আসলে এটা সমাজসেবাটা হয়েছে কি যে রক্তের সাথে মিশে গিয়েছে এখন। এমনই একটা অবস্থা যে সমাজের অবহেলিত জিনিসগুলা দেখার পরে নিজেকে মনে হয় কিছু করতে না পারাটাও মনে হয় আমার জন্য একটা ব্যর্থতা। আমি আমার পরিধির থেকে যতটুকু পারি তত করার চেষ্টা করি। তো সমাজের সবচেয়ে বড় কথা হলো যে আপনি যদি সমাজসেবার সাথে জড়িত হতে চান, সমাজের যে কোনো কাজেই আপনি লাগতে পারেন। আপনি রাস্তার পাশে আজকে ময়লা পড়ে আছে, আপনি যদি ওইটা তুলে একটা ডাস্টবিনে ফেলে দেন, ওটাও তো একটা সমাজসেবার কাজ হবে। আপনি বিভিন্নভাবে বিভিন্ন মানুষ, এই যে রক্ত পায় না, রক্ত জোগাড় করে দিচ্ছি, পড়তে পারে না, পড়াশোনা করাচ্ছি। আজকে অনেক অসহায়, অনাথ, এতিম মানুষ হতে পারছে না, তাদেরকে চেষ্টা করতেছি মানুষ করার জন্য। অনেকে খাইতে পারছে না, তাদের পরিবারে যতটুকু পারতেছি সহযোগিতা করতেছি। এটা তো সমাজসেবারই অংশ। তো এটা হৃদয় থেকে ধারণ করতে হবে। হৃদয়ের ভিতর থেকে না আসলে কখনোই সমাজসেবা করা যাবে না। কারণ হাজারো লক্ষ কোটি মানুষ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সমাজের জন্য কিন্তু কেউ কিছু করতে পারছে না। খুব গুটি কয়েক দেখবেন যে খুব অল্প সংখ্যক লোক যারা এই যে, বিশেষ করে আমি তো গর্ববোধ করি আমাদের ফরিদপুরে অনেক ইয়াং ছেলেপেলে আছে, অনেকেই আছে, তারা সমাজের জন্য চেষ্টা করতেছে। তারা স্টুডেন্ট,
পড়াশোনা করে। আমার ওইখান থেকে তো অনেকে আসছে, অনেক স্টুডেন্টরা আছে যে তারা অল্প অল্প করে টাকা জমায়ে তারা দেখা গেল যে একটা গরিব একটা মেয়েকে একটা সেলাই মেশিন কিনে দিল, বা একটা দোকানে একটা ফ্রিজ কিনে দিল, যে দোকানদারটা ব্যবসা করতে পারতেছে না, কোল্ড ড্রিঙ্কস বিক্রি করবে, এটা করবে, এটা ফ্রিজ কিনে দিল। এরকম বহুত আছে, আমি দেখি, আমি গর্ববোধ করি এদের জন্য, যে না এরা তো চেষ্টা করতেছে। এই যে এটা ভিতর থেকে আসতে হবে, এটা ফিল করতে হবে যে না আমি সমাজের জন্য কিছু করতে চাই। এটা সবাই পারবে না, সমাজসেবা করা সবার পক্ষে সম্ভব না, সবাই সমাজসেবা করতে পারে না। সমাজসেবাটা নিজের থেকে সবসময় যদি আপনি চেষ্টা করেন যে না আমি সমাজের জন্য কিছু করব, সেটা অল্প পরিসরে হোক, তাহলে সম্ভব। তাছাড়া সমাজসেবা করাটা সম্ভব না। তো এর জন্য সমাজের অনেক কাজ করতে যায়, অনেক সময় নিজেকেও অবহেলিত মনে হয়, অবহেলার শিকার হই পরিবার থেকে, আত্মীয় স্বজন থেকে, বন্ধুবান্ধব থেকে, ভাই বোন থেকে। তো আমার আর একটা ব্যাপার আছে, আমার কোনো বন্ধুবান্ধব নেই, আমার টোটালি কোনো বন্ধুবান্ধব নেই, এটা অনেকেই জানে। আমার কোনো আড্ডাবাজি নেই, আমি কোনো আড্ডার ভিতরে থাকি না। আমি সেই সকালে এসে ব্যবসার সাথে জড়িত হই, রাত্রে বাসায় চলে যাই, এইটুকুই। শুক্রবারে যতটা সম্ভব চেষ্টা করি পরিবারকে একটু সময় দেওয়ার জন্য, যদি বাইরে কোনো কাজ না থাকে। কারণ বন্ধুবান্ধব একটা সময় কোনো কাজে লাগে না। হ্যাঁ, বন্ধুবান্ধব দেখা যায় যে শুধু ওই আড্ডাবাজির ভিতরে আছে। যখন একটা স্টেজ পার হয়ে যায় তারপরে আর বন্ধুবান্ধবের কোনো প্রয়োজন হয় না, তখন এই সমাজটাকেই বন্ধু বানিয়ে চলতে হয়। তো এর জন্য এই যে এইভাবেই সমাজসেবার সাথে আস্তে আস্তে নিজেকে জড়াইছি, জড়াই আজকে এই পর্যন্ত। এখন বাকিটা আল্লাহ পাক জানে, যতদিন আসছি, হায়াত যতদিন আছে চেষ্টা করব সবার জন্য কিছু করার জন্য, নিজের পরিধি থেকে, নিজের যতটুকু আছে, নিজের ক্যাপাবিলিটির থেকে যতটুকু করা যায় এটুকু করার চেষ্টা করব। এর জন্য দোয়া চাই, সবার কাছে দোয়া চাই, যাতে আল্লাহ পাক যেন সেই তৌফিকটা দেয় এবং এই সমাজের জন্য, নিজের জন্য, দেশের জন্য কিছু করতে পারি। এই চাওয়া পাওয়াটা সবসময় থাকবে, এই আকাঙ্ক্ষাটা সবসময় থাকবে। ভালো কিছু করা, ভালো কিছু রিপ্রেজেন্ট করা, এটা তো সবারই আশা থাকে, যার যার পরিধি থেকে, যার যার অবস্থান থেকে। তা আমি বলবো, আসেন আমরা সবাই মিলে এই দেশটাকে গড়ে তুলি, সমাজটাকে গড়ে তুলি, সমাজকে সুন্দর করি, সমাজের হালটা আমরা ধরি। ইয়াং জেনারেশন যারা আসতেছে, নেক্সট জেনারেশন, তারা যেন এই সমাজটাকে তাদের হৃদয়ে ধারণ করে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। ধন্যবাদ সবাইকে।